রিপিট করছি যে আমরা গতদিন জেনারেল রিলেটিভিটি যে জিনিসটা আমরা ব্যাকস্টপ আমরা যেটা ইউজ করেছি, জেনারেল রিলেটিভিটি আকাশ থেকে পড়নি, আমাদেরকে প্রথমে স্পেশাল রিলেটিভিটি নিয়ে কথা বলতে হয়েছিল। তো আমি প্রায় দুটো ক্লাসে আমি এটার জন্য ব্যয় করেছিলাম, এবং তৃতীয় ক্লাসে আমরা আস্তে আস্তে কিছু কিছু শব্দ যেগুলো আমরা স্পেশাল রিলেটিভিটির ক্ষেত্রে ইন্ট্রোডিউস করেছি, ইভেন্ট, স্পেস টাইম, এগুলোকে একটু একটু করে আস্তে আস্তে আমরা মানে মালা গাঁথার মতো আমরা জেনারেল রিলেটিভিটি করছি। সো জেনারেল রিলেটিভিটির প্রথম যে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল যে দুই টাইপের ম্যাস আছে, তো ইনার্শিয়াল ম্যাস আর হচ্ছে গ্র্যাভিটেশনাল ম্যাস, দুটো সমান, এবং এর কনসিকুয়েন্স হিসাবে এটা আমরা পস্টুলেট যদি করে দেই তাহলে ইমিডিয়েটলি উই গেট ইকুইভ্যালেন্স প্রিন্সিপল। সেটা কি? সেটা হচ্ছে যদি আমি স্পেস টাইমের ছোট্ট একটু রিজন নেই, মানে স্পেস এবং টাইম দুটোই খুব ক্ষুদ্র গ্যাপ, সেখানে আমি যে কোনো সময় আমি গ্র্যাভিটেশনাল ফিল্ডকে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডটাকে রিপ্লেস করতে পারি বাই ইউজিং এ অ্যাক্সেলারেশন ইন দ্য ফ্রেম। তো আরেকটা যেটা আমরা বলেছিলাম যে স্পেস টাইম ইজ টু বি থট অফ অ্যাজ এ ম্যানিফোল্ড। সো ম্যানিফোল্ড জিনিসটা কি? আমরা বলেছিলাম এমন একটা জিনিস, এমন একটা সেট যার প্রত্যেকটা ছোট ছোট সাবসেট, ওভারল্যাপিং সাবসেট আছে, সেই সাবসেট প্রত্যেকটাকেই আমরা ফ্ল্যাট হিসাবে চিন্তা করতে পারি। এখন ফ্ল্যাট বলতে কি বুঝাচ্ছি সেটা আমি আসছি। এবং শুধু এটা যে কোনো টাইপের ম্যানিফোল্ড না, এই ম্যানিফোল্ডে হচ্ছে গিয়ে এর উপর একটা মেট্রিক দেওয়া আছে। সো মেট্রিকের কাজ কি? মেট্রিকের কাজ হচ্ছে আমি ওই যে ফ্ল্যাট স্পেসের যে ছোট টুকরাটা নিয়ে, সেটা জায়গায় জায়গায় ভিন্ন রকম হতে পারে, প্রত্যেকটা ছোট্ট জায়গার ভেতর দুটো পয়েন্টের মাঝখানে যদি ডিস্টেন্স থেকে থাকে, সেই ডিস্টেন্সটা যে ডিএস স্কোয়ার, সেটা হবে গিয়ে দিস উইল বি অফ দিস ফর্ম। এটা গতদিন আমি এখানে শেষ করেছিলাম। এখানে এক্স লিখলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট না, এক্স নট necessarily Cartesian. কোঅর্ডিনেট, ঠিক আছে। এখন এটা গেছে হচ্ছে যে কোনো এই মেট্রিক দেওয়া আছে এরকম ম্যানিফোল্ডের উপর। এই টাইপের মেট্রিককে আমাদের একটা স্পেশাল নাম দেওয়া হয়, যে ম্যানিফোল্ড প্লাস মেট্রিক যদি থাকে, এই মেট্রিক গুলাকে আমরা বলি হচ্ছে রিমানিয়ান ম্যানিফোল্ড, রিমানের নামে। সো আমরা যেটা বলবো সেটা হচ্ছে স্পেস টাইম is given by a Riemannian manifold. এখন এখানে একটা ছোট্ট একটা ব্যাপার আছে। রিমানিয়ান ম্যানিফোল্ডে যে জিএবি আমি গতদিন বলেছিলাম, এটা লোকালি একটা কোয়াড্রেটিক ফর্ম হিসেবে লেখা যায়, এবং কোয়াড্রেটিক ফর্মটাকে কোঅর্ডিনেট চয়েস দিয়ে আমি ডায়াগোনালাইজ করতে পারি, যেটার ফর্মটা হবে, যখন কোয়াড্রেটিক ফর্ম বলি তার মানে হচ্ছে এর মাঝখানে একটা এন বাই এন ডিমেনশনে এন বাই এন একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, যেটা হবে সিমেট্রিক, ঠিক আছে। সো জিএবি is a জিনিসটার নাম মেট্রিক, কিন্তু অ্যালজেব্রার যদি আকারে দেখতে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের মতো, যেটা ডায়াগোনালাইজেবল। ডায়াগোনালাইজেবল যদি হয়ে থাকে তাহলে সেটা ডিটারমিনেন্ট কি হতে হবে? ডিটারমিনেন্টটাকে কি 0 হওয়া যাবে? লেট মি আস্ক ইউ, এর ডিটারমিনেন্ট কি 0 হওয়া যাবে নাকি না? না। সো দিস ইজ নট ইকুয়াল টু 0। কিন্তু স্পেস টাইমে একটা ঝামেলা আছে। রিমানিয়ান ম্যানিফোল্ডের যে আমি যেটাকে ডায়াগোনালাইজ করি, এর আইগেন ভ্যালু, আই হোপ ইউ রিমেম্বার, all eigenvalues are positive, কারণ আমি লোকালি কার্টেসিয়ান হিসেবে করি। যখন কার্টেসিয়ান নেই, আমি গতদিন বলেছিলাম এই জিএবি এর ভ্যালু হচ্ছে গিয়ে 1 1 1 1 এরকম টাইপের, সবগুলো ডায়াগোনাল বরাবর 1। কিন্তু আমরা স্পেস টাইম যখন করতে গেছি তখন দেখেছি যে এখানে একটা ইনভ্যারিয়েন্স ছিল, আই হোপ ইউ রিমেম্বার, যে একটা প্রোডাক্ট ছিল, যে টাইম যাওয়ার জন্য, লাইট ছাড়ার জন্য যে টাইম এবং রিসিপশনের যে টাইম, এই দুটার প্রোডাক্ট T1 আর T2, এটা গুণফল কনস্ট্যান্ট ছিল। এবং এটা যদি আমি কোঅর্ডিনেটস টার্মে লিখি x আর t, ইউ হ্যাড সামথিং লাইক দিস, which is t² - x²। আমি এখানে লিখছি না,
ঠিক আছে, এটা গত দিনের ক্লাস নোটের সাথে আপনারা যে নোট নিয়েছেন তার সাথে দেখবেন। সো জি জি এখানে অবশ্যই আমি একটা জিনিস আমি ব্যবহার করেছি, সেটা আমি গতদিন আলাপ করতেও করিনি, সেটা হচ্ছে we are using summation convention. সো সামেশন কনভেনশনটা কি এটা একটা মনে করিয়ে দেই, না হলে আমাদের আলোচনাটা ইনকমপ্লিট অবস্থায় থাকবে। আমি এটা A1 দেই, কারণ গতদিন 1 2 দিয়ে করেছি। সো সেটা হবে যে আমি যদি n ডিমেনশনে থাকি তাহলে এটা x1 স্কয়ার x2 স্কয়ার ধরা যাক, কিছু একটা এরকম লিখছি। দিস ইজ ফর এক্সাম্পল এনি ফাংশন অফ x। এটাকে আমি শর্ট হ্যান্ডে আমি লিখবো xi xi summation over I 1 to n। এটা তো ক্লিয়ার, আমরা সামেশন সিম্বল করে ইউজ করতে পারি। আইনস্টাইন যেটা রিয়ালাইজ করলেন যে প্রত্যেকবার সামেশন লেখার কোনো দরকার নেই। সামেশন কখন হবে? যখনই দেখবো একই ইন্ডেক্স রিপিট করা হয়েছে। তো তাহলে এটাকে আমি আবার ট্রিপল ইকুয়ালিটি লিখছি। বাই ডেফিনিশন দিস উইল বি ইকুয়াল টু xi xi। এই হচ্ছে গিয়ে সামেশন কনভেনশন। সো যেহেতু আমি GAB DXA DXB লিখছি, তাহলে এটা হবে গিয়ে G11 DX1 হোল স্কয়ার G22 GX2 হোল স্কয়ার। কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যে 1 আর 2 দুটাকেই যে মানে প্রথম আর সেকেন্ড ইন্ডেক্স যেটা ভিন্ন ভিন্ন, তাহলে A এর উপর একটা সামেশন আছে কারণ এটা রিপিটেড হয়েছে, B এর উপর একটা সামেশন হবে, এবং A আর B আর ভিন্ন ভিন্ন। সো এরা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। সো আপনি ইচ্ছা করলে এখানে G এর জন্য 1, B এর জন্য 2, আবার উল্টোটা করা যায়, G এর জন্য A এর জন্য 2 আর B এর জন্য 1, এভাবে লেখা যায়। সো এখানে একটা জিনিস আমি আগেই বলে দিয়েছি যে GAB একটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, তার মানে দিস কোয়ান্টিটি ইজ সেম অ্যাজ দ্যাট, কারণ 1 2 আর 2 1 একই এলিমেন্ট, সিমেট্রিক সিমেট্রিক হ্যান্স ইকুয়াল। তাহলে এটাকে আমি লিখতে পারবো G11 DX1 হোল স্কয়ার G22 DX2 হোল স্কয়ার প্লাস টুয়াইস G12 DX1 DX2। অন্যান্য ইন্ডেক্স থাকবে সেটা আমি জাস্ট 1 আর 2 দিয়ে লিখছি আর কি। কিন্তু এই সামেশন কনভেনশন ইজ ভেরি পাওয়ারফুল অফ রাইটিং। যদি n থাকে তাহলে এখানে nটা টার্ম আছে, ঠিক আছে, মানে nটা করে সামেশন। সো এখানে টোটাল টার্মের সংখ্যা হবে n স্কয়ার, এর জন্য nটা, বি এর জন্য nটা। সো অতএব এখানে n টাইমস n স্কয়ারটা টার্ম আছে, সেটাকে আমি কম্প্যাক্টলি এক টার্ম দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি। সো ইটস ভেরি ভেরি পাওয়ারফুল ওয়ে অফ অ্যাকচুয়ালি রাইটিং থিংস। তো আমি অ্যাজ ইউজুয়াল গত দিনের মতো যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে, নাও ইজ এ গুড টাইম টু অ্যাকচুয়ালি আস্ক, বিকজ আমি একটা নোটেশন সেট ফোর্থ করছি। ঠিক আছে, যদি আপনাদের না থাকে তাহলে আই উইল মুভ অন। সো এই স্পেস টাইম পিকচারে যে জিনিসটা আমরা রিফর্মুলেট করব, সেটা আগের দিনও বলেছি, আবারও রিপিট করছি, যে পার্টিকেল ইন দ্য অ্যাবসেন্স অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড অর এনি আদার ফিল্ড, কোনো যদি কোনো ফোর্স না দেয়, নিউটন সাহেব আমাদেরকে কি বলেন যে পার্টিকেল কিভাবে মুভ করবে? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। কিন্তু আমাদের পিকচারে হচ্ছে যে আমরা এখানে কিন্তু এখন আর স্ট্রেট লাইন, লাইটও স্ট্রেট লাইনে চলছিল না ইন অ্যাক্সেলারেটেড ফ্রেম, ইউ রিমেম্বার দ্যাট আই হোপ। তাহলে স্ট্রেট লাইনের পরিবর্তে আমি ইন জেনারেল একটা কার্ভড অবস্থায়, সেই স্ট্রেট লাইনটা কি? এটা একটা জিওডেসিক শর্টেস্ট পাথ ইন এ ফ্ল্যাট স্পেস। কার্ভড স্পেসে কি হবে? সেটা স্ট্রেট হবে না, সেটা বাঁকা একটা লাইন হবে। কি সেই লাইন? সেটা হবে সবচেয়ে স্বল্প দৈর্ঘ্যের লাইন। সো দেয়ারফোর, সো ম্যাক্সিম নিউটনস ল, এই ল্যাঙ্গুয়েজে নিউটনস ফার্স্ট ল, জিআর এর হাতে এসে, জেনারেল রিলেটিভিটি জিআর সংক্ষেপে, হ্যাঁ, এটার হাতে আমরা কি শিখবো? সেটা শিখবো পার্টিকলস, or এটা অলসো লাইট,
in the absence of external forces. এখন এক্সটার্নাল ফোর্স বলতে কি বুঝাচ্ছি, এখানে কিন্তু প্রথম যে জিনিসটা খেয়াল করেন, এটা খুবই খুবই জরুরি জিনিস। নিউটনিয়ান পিকচার আর হচ্ছে আইনস্টাইনের পিকচার গ্র্যাভিটি হচ্ছে কমপ্লিটলি ভিন্ন। নিউটনে গ্র্যাভিটিকে আমরা একটা ফোর্স হিসাবে চিন্তা করি, বাহির থেকে কিছু একটা অ্যাক্ট করছে, হ্যাঁ, বাহির থেকে সরাসরি একটা কোথাও ধাক্কা দিচ্ছে, সেটা মুভ করছে এবং স্ট্রেট লাইন থেকে সেটা ডেভিয়েট হবে। এখানে হচ্ছে যে স্ট্রেট লাইনটা কোনো স্পেশাল কিছু না, যে পাথই যাক সেই পাথটা হচ্ছে একটা জিওডেসিক, এবং গ্র্যাভিটেশন ইজ নো মোর এ ফোর্স। এটা একটা ফোর্স হিসাবে আমরা চিন্তা করবো না। এটা কিভাবে চিন্তা করব? এটা চিন্তা করবো যে আমরা যে স্পেস টাইম যেটা আছে সেটার জিওমেট্রিটার পরিবর্তন হচ্ছে। সো দেয়ারফোর gravity is not really a force. এটাকে এখন আমরা পরবর্তীতে আমি আরেকটু কোয়ালিফাই করবো, কারণ শব্দ বললেই তো আর হলো না, সেটা হোয়াট ডু আই মিন ইন ফিজিক্স, আমাকে সেটাকে ম্যাথমেটিক্যালি কোয়ালিফাই করতে, সেটা আমি আসছি। কিন্তু এটা যে জরুরি সেটা হচ্ছে যে এই নিউটনের ফার্স্ট ল জেনারেল রিলেটিভিটির হাতে এসে যেটা রিফর্মুলেশন, সেখানে হচ্ছে পার্টিকেল ইনক্লুডিং লাইট ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ফোর্সেস আদার দেন গ্র্যাভিটি, অবভিয়াসলি, কারণ গ্র্যাভিটিকে আমরা ফোর্স হিসেবে চিন্তা করছি না কেন? কারণ এটা আলাদা কোনো সোর্স নাই, সবার জন্যই হচ্ছে এটা একই রকম ভাবে কাজ করে, ইউনিভার্সাল। ঠিক আছে, ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ফোর্সেস ট্রাভেল, আমার আসলে পেপার লাইক একটা কিনতে হবে, ট্রাভেল along geodesics, এইটা হচ্ছে গিয়ে জরুরি জিনিস। এখন আমাকে তাহলে সেই ক্ষেত্রে প্রথম যে জিনিসটা প্রুভ করতে হবে, হোয়াট দ্য হেল ইজ দ্য জিওডেসিক। এটাকে দুই ভাবে আমরা করতে পারি। ওকে, ফাইন। তাহলে আমি যদি একটা পতনশীল বস্তু, ধরা যাক আমার সাথে একটা আপেল আছে এবং আমি আপেল নিয়ে গ্র্যাভিটেশনাল ফিল্ডে ঝাঁপ দিলাম আমার হাতে, সেটাকে হাত থেকে যখন পড়ছি আমি হাত থেকে ছেড়ে দেবো, মানে ওটা যে ধরে আছে ওটা আমি ধরে থাকবো, ওটা কি আমার থেকে কি আরো দ্রুত পড়বে না একই বেগে পড়তে থাকবে? একই বেগে তো পড়ার কথা। একই ব্যাগে পড়ার কথা, পড়ার কথা। এটা কিন্তু ইয়ে না, বাংলাদেশের সংবিধান না যে এক একজন এক এক ভাবে ইন্টারপ্রেট করবে, এটা একই সাথে পড়বে। আমাদের উই শুড বি কনফিডেন্ট ইন আওয়ার ফিজিক্স লস, তাই না? তাহলে আমি এটাকে একটু অন্যভাবে করি, ঠিক আছে? আমি দুই ভাবে একই জিনিস, দুই রাস্তায় হেঁটে একই রাস্তায় আসবো, একই জায়গায় আসবো। তাহলে আমি পরের স্লাইডে চলে যাই। এখানে এখানে যা কিছু লিখেছি আশা করি সেটা ক্লিয়ার। হ্যাঁ, এখানে নতুন কিছু আমি ইন্ট্রোডিউস করি নাই, যেটা মানে জাস্ট এই জিওডেসিকের কনসেপ্ট গতদিন আলাপ করেছিলাম, আমি যেটা রিফর্মুলেট করছি ইউজিং এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। সো লেট মি মুভ অন। সো আমি পড়ছি, এটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ফিল্ড, আমি পড়ছি, আমি যদি পড়তে থাকি আমি কি অ্যাক্সেলারেশন ফিল করব? দ্য আনসার ইজ নো। ঠিক আছে, সো আমি যদি এখানে আপেলটাকে দেখি এবং আপেলটার কোঅর্ডিনেট আমার সাপেক্ষে যদি হয় যাই, তাহলে তার অ্যাক্সেলারেশন 0 যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমি লিখবো ডেল্টা সেকেন্ড ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু, এখানে একটা ছোট্ট কথা আছে যেটা আমি গতদিন আলাপ করিনি। হোয়াট ইজ টাউ? টাউ এর নাম হচ্ছে, উই কল ইট প্রপার টাইম। আই হোপ ইউ রিমেম্বার এই জিনিসটা টি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কোয়ান্টিটি একটা কনস্ট্যান্ট ছিল। এখন এক্স যদি 0 হয় তাহলে টি এর ভ্যালু আর কনস্ট্যান্টের ভ্যালু সমান হবে না? জি স্যার। আমি তাহলে পাশে লিখি, কারণ পরে আপনাদের মনে থাকবে না। ইফ এক্স ইজ 0, টি উড বি ইকুয়াল টু দিস কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্টের মানে কি? এটা কনস্ট্যান্টের মানে হচ্ছে এক্স হবে
আমার সাথে একই সাথে চলমান যে আমার ফ্রেমে আমি যদি আমার দিকে তাকাই, আমার কোঅর্ডিনেট কত, আমার সাপেক্ষে আমার ডিসপ্লেসমেন্ট কত? 0। 0। অ্যাবসলিউটলি। তার মানে আমি যখন এটা x=0 লিখছি, তার মানে হচ্ছে আমি আমার সাপেক্ষেই সবকিছু দেখছি। সেই ফ্রেমে টি এর যে মান, সেইটা হবে কি এই কনস্ট্যান্টের ভ্যালু। অর্থাৎ আমার হাতে যে ঘড়ি আছে, অবজারভারের সাথে যে ঘড়ি আছে, সার সাথে মানে বেগেও শব্দটা ব্যবহার করতে, একসাথে চলমান, ওর পকেটে বা হাতে যে ঘড়ি আছে অবজারভারের, সেই ঘড়িতে যে টাইম মেজার হবে সেটাই হবে গিয়ে এই টাইমটাও, সেটাই সেই কনস্ট্যান্টের ভ্যালু। তাহলে এটাকে আমরা বলবো, তাহলে এইটাকে আমরা বলি প্রপার টাইম, বিকজ ইটস এ কনস্ট্যান্ট। তার মানে এভরি অবজারভার will agree with this value. টি এর ভ্যালু আর এক্স এর ভ্যালু ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু টাও এর ভ্যালু যেভাবেই ক্যালকুলেট করি না, টাও এর মান একই হবে। এবং টাও যদি মানতে চাই, তাহলে আমাকে টাও এর ভ্যালুটা বের করতে গেলে কি করতে হবে, যে অবজারভারের যে ঘড়িটা আছে, ঘড়িটার সাথে উপরে যে চড়ে বসে আছে তার টাইমটা দেখতে হবে। দ্যাটই হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালু। এটা খুব একটা কঠিন কিছু না, এটা আমরা এইভাবে চিন্তা করতে পারি। গতদিন আমি বলেছিলাম যে রোটেশনের মতো, যে রোটেশন যখন করি, ডাইগ্রেশন, I hope you are realizing যে এই general relativity একটুখানি slightly more philosophical compared to, let's say, mathematical physics. Mathematical physics কিন্তু physics না, এটা জাস্ট একটা কতগুলো টেকনিক, ভুং ভাং এরকম কিছু জিনিস করা আছে, এর পেছনেও থিওরি আছে। আনফরচুনেটলি আমরা যে কোর্সগুলো আপনাদেরকে দেই, যে সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে, এক এক জায়গায় এক এক নিয়ম। জাতীয় বিশ্ববিদ্যালয় আমি ঠিক জানি না যেটা কোন সেমেস্টারে বা কোন ইয়ারে পড়ানো হয় সিলেবাসে। আপনারা কি জানেন? আমাকে বললে ভালো হয়। যদিও আমার মনে হয় না এবছরের পর আমি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কোন রকম ভাবে কাজ করছি। থার্ড ইয়ারে পড়ানো হয়। থার্ড ইয়ারে থার্ড ইয়ারে আবার কোয়ান্টাম মেকানিক্সও পড়ানো হয়, তাই কি? জি স্যার। হ্যালো, জি স্যার। জি স্যার। এটা কেমন করে সম্ভব? সেকেন্ড ইয়ারে থাকলে স্যার বেটার হতো। সেকেন্ড ইয়ারে শিখিয়ে পরের হ্যাঁ, ইয়ারে কোয়ান্টাম মেকানিক্স এটাই পড়ানো। স্বাভাবিক। আমি প্যারালাল দুইটা পড়ানো খুব মুশকিল। এক্স্যাক্টলি। এবং শুধু এটা না, আমি এইটা তো বুঝলাম যে ঠিক আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শর্টেজ, অনেক টাইপের ঝামেলা আছে। তো সেখানে এটা যদি করে থাকে, আমি হয়তো দোষ 100% ভাবে দেব না। কারণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকচুয়ালি ম্যানুয়াল মানে ট্রেনিং ফ্যাসিলিটিস ওইভাবে কিন্তু নাই। কিন্তু আমি যেটা সবচেয়ে বনে গেছি, আমি চিরং ইউনিভার্সিটি আমি গিয়ে দেখি, আমাকে একবার ওই জামাল হোসেন স্যারের ওখানে একটা ইয়ের জন্য আমাকে ডেকেছিল, সপ্তাহখানের জন্য, কোয়ান্টাম মেকানিক্স পড়াতে গেছে। তো কোয়ান্টাম মেকানিক্স পড়াতে গিয়ে ঠিক একই সমস্যা দেখি, যে ছেলেপুলে কোন রকম এমএমপি ম্যাথমেটিক্যাল মেথডস এর জিনিসপত্র জানে না। আমি বলি, তোমরা কখন পড়ো? বলে, স্যার আমাদের এখন পড়াচ্ছে এবং একই সাথে ক্লাসিক্যাল মেকানিক্সও পড়াচ্ছে। লে বাবা, কি অবস্থা! এবং তাও তো কি ফুল ইউনিট না, 75 মার্কের ভেতর দুটো ঠাসা। তাহলে এক গজ কাপড় দিয়ে শার্ট, প্যান্ট, ট্রাউজার সবকিছু বানানোর জন্য অবস্থা করেছে আর কি। এনিওয়ে, লেট মি ডাইগ্রেস। সো আমরা যেটা বলেছিলাম যে ফর এক্সাম্পল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটার ভ্যালু যদি রোটেট করি, সার্কেলের উপর যখন থাকি, সার্কেলের উপর ভিন্ন ভিন্ন মান হয়, তাই না? এক এক জায়গায় এক একটা। কিন্তু আমরা যদি রেডিয়াস মাপতে চাই, এই দুটোর কনস্ট্যান্ট, দুটোর কম্বিনেশনটা হচ্ছে কি কনস্ট্যান্ট। সরি, এটা কি? এটা গতকালকের ক্লাস। হ্যাঁ, এইটা হবে গিয়ে আর স্কোয়ার। কারণ আর এর ভ্যালু কি? আর এর ভ্যালু করতে গেলে যে কোনো একটা অ্যাক্সিস বরাবর আমার ওই জিনিসটার অন্যটাকে যদি 0 করে দিই, যদি আমি এক্স কে 0 করে দেই, তাহলে ওয়াই এর ভ্যালু কত? ওয়াই ইকুয়াল টু আর। অথবা ওয়াই এর ভ্যালু যদি 0 করে দিই, তাহলে এক্স ইকুয়াল টু আর। এইখানে ঠিক এক্স্যাক্টলি একই ফিলসফি আমরা ব্যবহার করছি, শুধু পার্থক্য হচ্ছে এখানে আছে মাইনাস। মাইনাস থাকাতে আমি এখানে যেমন দুটোই প্লাস, এক্স আর ওয়াই এক্স্যাক্টলি একই রকম ভাবে আমি ট্রিট করতে পারি, এখানে সেটা করতে পারছি না। যেহেতু কনস্ট্যান্ট স্কোয়ারটাকে একটা পজিটিভ নাম্বার হিসেবে রাখতে চাই, তাহলে সেই হিসাবে আমি পজিটিভ নাম্বার একটা নাম্বার হিসেবে রাখতে চাই, আমি তাহলে যেটা করতে যাচ্ছি যে এক্স এর ভ্যালুটাকে আমি 0 করছি, নট টি ইকুয়াল টু 0। টি ইকুয়াল টু 0 করলে ওই কনস্ট্যান্ট স্কোয়ারটার ভ্যালুটা পজিটিভ আসবে না। অলরাইট, সো this is the exact thing we will actually talk about. That tau is a scalar. Scalar key quantity, remember, scalar
is something unchanged under a transformation. এইভাবে আমরা বরাবর স্কেলারের সংজ্ঞা দিব। নট লাইক মান আছে দিক নাই। দিক জেনারেশন কেমন করে? গতদিন আমি বোধহয় এরকম অনেকক্ষণ বিষোদ্গার করেছিলাম যে কোন জিনিসের দিক আছে বা নাই এটা কি করে বুঝি? এটা বোঝা যায় একমাত্র যখন আমি কোনো একটা ট্রান্সফর্ম করতে যাই, তাই না? আমি যদি বলি যে কাবা হচ্ছে আমাদের পশ্চিম দিকে, কিন্তু আমি যদি এখান থেকে সরে গিয়ে আমি ফর এক্সাম্পল তিব্বতে যাই, কাবা আমার ঠিক এক্সাক্ট পশ্চিম দিকে থাকবে না, এটা হবে দক্ষিণ পশ্চিম দিকে বা এরকম কোনো কিছু একটা, তাই না? দ্যাটস হাউ উই আন্ডারস্ট্যান্ড দ্যাট ডিরেকশন ইজ নট এন ইনভ্যারিয়েন্ট কোয়ান্টিটি। এটা একটা ওই জিনিসটা একটা দিক আছে, দিক হলে তখন আমাকে রোটেট করলে এটার ভিন্ন ভিন্ন ভিন্নতা আসবে। সো তাহলে আমি যদি টি এর সাপেক্ষে করি, এখানে তো একটা জিনিস হচ্ছে যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি গতদিনও বোধহয় আলাপ করেছিলাম যে আপনার ইউ রিমেম্বার, যে আমি যদি ঘড়ি যদি চলমান অবস্থায় থাকে, অন্য যোগ যখন তাকে চলমান অবস্থায় দেখবে ঘড়িটা স্লো যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে টাইম ইজ নট এ স্কেলার। This is the lesson we had from yesterday. So আমি কিন্তু অ্যাকচুয়ালি জেনারেল রিলেটিভিটি বলছি, কিন্তু আপনাদের আমি পড়াচ্ছি কিন্তু স্পেশাল রিলেটিভিটি, কারণ স্পেশাল রিলেটিভিটি ভালোভাবে না বুঝলে জেনারেল রিলেটিভিটি বোঝানো মুশকিল। সো ইট ইজ ইম্পসিবল। সো এটা আমি এখনকার কথা থেকে বলছি না, আমি মানে এত বছর ধরে ডিউতে পড়ে এসেছি জিআর এর কোর্সটা ইনভ্যারিয়েবলি, শুধু মাঝখানে 1 বছর হাসিব পড়িয়েছিল, বাট হাসিব ইজ এ ম্যাথমেটিশিয়ান, সো হি টট ইট ফ্রম এ কমপ্লিটলি ডিফারেন্ট ভ্যান্টেজ পয়েন্ট। কিন্তু আমি কিছুটা এটার ফিজিক্স বা ফিজিক্যাল ভিউ পয়েন্টের সাথে তার সাথে অ্যাটাচ রাখতে চাই। এটা এই সাবজেক্টটা এমন, এটা ইচ্ছা করলে হরিবলি ম্যাথামেটিক্যাল করা যায়। এবং আমি জানি না, আপনারা হয়তো অলরেডি আমার স্লাইড গুলোর দিকে তাকিয়ে বলবেন যে এটা অলরেডি টু ম্যাথমেটিক্যাল। আই এম সরি, আমি যদি ম্যাথামেটিক্যাল হই আমার অবস্থা হবে লিলিপুটের মতো, লিলিপুট না গালিভারের মতো। গালিভার যখন লিলিপুটদের মাঝখানে থাকে সে হচ্ছে কি অনেক বড়, যখন সে ব্রবডিক ডাকে যায় তখন সেখানে দেখে সে কি বড়, তার থেকে আরো বড় আছে। So আমাদের অবস্থা হচ্ছে তাই। So this is a subject which you can do as mathematical as you want. In fact, there are textbooks, বইয়ের নামই আছে জেনারেল রিলেটিভিটি ফর ম্যাথমেটিশিয়ানস। সে বই খুললে প্রথম পাতায় আমি দাঁত বসাতে পারি না, এত বাজে অবস্থা। Anyway, let me now get back to this thing. তাহলে আমরা কি করব? এই জাই যেটা আছে সেটা হচ্ছে একটা 4 ভেক্টর বলতে এটার 4টা কম্পোনেন্ট। প্রথম কম্পোনেন্টটা টাইম আর বাকি কম্পোনেন্ট গুলো হচ্ছে পজিশন। তাহলে এটাকে আমি 4 ডিমেনশনে আমি একটা ডিসপ্লেসমেন্ট হিসেবে চিন্তা করব। তাহলে যদি অ্যাক্সেলারেশন আমি মাপতে চাই, তাহলে অ্যাক্সেলারেশনকে আমাকে ডেরিভেটিভ নিতে হবে। কার সাপেক্ষে ডেরিভেটিভ নেব সেটা হচ্ছে কোয়েশ্চেন। টাইম কিন্তু যেটা আছে, টাইম ইজ নো মোর, আমরা রেগুলার যে টাইম বলছি সেটা টি দিয়ে লিখি, আর এটা হচ্ছে টাউ। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। টি হচ্ছে গিয়ে একটা স্পেশাল ফ্রেমে আমার এই যে একটা ভেক্টর, আমি যদি এক্স লিখি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর যদি এক্স লিখি ইন 4 ডিমেনশন, এটা 4টা কম্পোনেন্ট থাকবে। আমি জাই যদি লিখি বা অন্য কিছু লিখি, যাই লিখি, জাই লিখতে হবে না, যে কোনো ভেক্টর, এটা ধরো আমি ইউ দিয়ে লিখলাম, তাহলে তার প্রথম কম্পোনেন্ট হচ্ছে টাইম। তাহলে আমি একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের কম্পোনেন্ট দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারি। আমরা কি কখনো করি? দেখেন তো কোথাও খুঁজে বের করতে পারবেন যে ইউ ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এ ভেক্টর? কারণ তাহলে যেটা সমস্যা হবে, আমি একটু পরেই আসবো সেটাতে, যদি আজকে পারি, আজকে ছাড়ার উপায় নেই। সেটা হচ্ছে আমি যখন রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম নিতে চাই, কোন টাইম নিব? কারণ সেই টাইম এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে যায়। তাহলে আমি যদি কম্পেয়ার করতে চাই, রেট অফ চেঞ্জ একটা কনস্ট্যান্ট অবজেক্টের সাপেক্ষে আমাকে করতে হবে। সেটা যদি করতে হয়, দ্য অনলি ক্যান্ডিডেট ইউ হ্যাভ ইজ দিস টাউ, কারণ এটা has the same dimension as t, কারণ x যদি 0 করি t আর টাউ একই হচ্ছে। তাহলে আমাকে যখন আমি মেকানিক্স করতে যাই, মেকানিক্স করতে গেলে আমাকে t এর সাপেক্ষে ডেরিভেটিভ না, বরং টাউ এর সাপেক্ষে ডেরিভেটিভ নিতে হবে। কারণ এখানে কিন্তু একটা খুব বিরাট একটা ব্যাপার আছে, যেটা আমি গতকালকে অতটা হ্যামার করি নাই, কিন্তু জিনিসটা এখন আমি এই সুযোগে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আইনস্টাইন যেটা করেছিলেন, যে রিলেটিভিটি হি ডিসকভার্ড নট ইন মেকানিক্স but rather in Maxwell's equation. Maxwell equation কে যদি আমি ইনভ্যারিয়েন্ট রাখতে চাই, এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে যেতে চাই, কারণ আমার লাইটের স্পিড কনস্ট্যান্ট রাখতে হবে, তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেকানিক্সকে পরিবর্তন করতে হবে।
আর অন্যান্য যারা ওই সময় এই একই সাবজেক্টের উপর কাজ করছিল তারা ঠিক করছিল উল্টোটা, তারা মেকানিক্সকে ঠিক করতে রাখতে যাচ্ছে, কারণ নিউটনকে তারা চটাতে চায় না। মানে নিউটন তো ইজ অলরেডি ডেড, কিন্তু নিউটনের যে কাজ যেটা আছে সেটা অশ্রদ্ধা না করে তারা মেকানিক্সটাকে ঠিক রেখে ইলেকট্রোডাইনামিক্সকে চেঞ্জ করতে চাচ্ছিল। এই জন্য অনেকগুলো অল্টারনেটিভ ইলেকট্রোডাইনামিক্স আছে, দেয়ার সামথিং কল ওয়েবার্স ইলেকট্রোডাইনামিক্স ইত্যাদি ইত্যাদি। কিন্তু আইনস্টাইন যেটা রিয়ালাইজ করছে যে আমি আসলে উল্টো কাজ করছি, আমি গাছের গোড়া কেটে উপরে পানি ঢালার চেষ্টা করছি, গোড়াটাকে আগে ঠিক করি। গোড়া ঠিক করতে উনি বুঝলেন যেটা হচ্ছে মেকানিক্সকে চেঞ্জ করতে হবে, নট ম্যাক্সওয়েলস ইকুয়েশন। এটাই ছিল তার রেভলিউশনারি কাজ। এবং তিনি যেটা করলেন, এই যে জিনিসটা আমি এই মাত্র বললাম, যে এই টি এর সাপেক্ষে ডেরিভেটিভ যেটা আমি নিউটনের মেকানিক্সে করে আসছি, যেহেতু তিনি রিয়ালাইজ করলেন টি একটা কনস্ট্যান্ট না, তাহলে সেটার আরো কনস্ট্যান্ট অবজেক্ট কি, সেটা হচ্ছে টাউ। সো আমি ডেরিভেটিভ নিব হচ্ছে টাউ এর সাপেক্ষে। সো আমি এই জন্য অ্যাক্সেলারেশন 0 4 ডিমেনশনাল যদি একটা ইকুয়েশন লিখি, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে হবে। আই হোপ যে আমি এতক্ষণ ধরে ঘ্যান 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 যেটা করলাম সেটা কিছুটা হলেও আপনাদের কাছে সেন্স হয়েছে। যদি সেন্স না হয়ে থাকে, আপনারা আমাকে ইন পার্টিকুলার কোথায় সমস্যা হয়েছে সেটা একটু বললে আমি সেটা অ্যাড্রেস করার চেষ্টা করবো। আমি আপনাদেরকে হাফ এ মিনিট সময় দিচ্ছি, যদি এর ভিতরে যদি প্রশ্ন করেন করেন, আর যদি না করেন তাহলে আই মুভ অন টু দ্য নেক্সট থিং। এখন এই জাইটা কি? জাইটা কিন্তু ফ্রিলি ফলিং কোঅর্ডিনেট। যে কোঅর্ডিনেটে পড়লে, যে ফ্রেমে পড়লে আমি অ্যাক্সেলারেশন, গ্র্যাভিটেশনাল ফিল্ড দেখতে পারবো না। And এটা কিন্তু একটা কনস্ট্যান্ট অবজেক্ট না, দিস ইজ এ ফিল্ড, দিস ইজ এ ফাংশন অফ এক্স। কেন আমি একটু পরে সেটা এক্সপ্লেন করছি, কিন্তু এইখানে যা কিছু লেখা আছে এটা ক্লিয়ার কিনা। অলরাইট, সো লেট আস নাও মুভ অন। যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে, লেটস থিংক অফ এ গ্র্যাভিটেশনাল ফিল্ড। বেশি দূর যাওয়া লাগবে না, আমার পৃথিবীর বুকের দিকেই তাকায়, এই হচ্ছে পৃথিবী, আর্থ। তাহলে আমার যদি ফ্রিলি ফলিং কোঅর্ডিনেট হয়, আমি কোন দিকে পতন হবে? আমার পতন হবে এই জায়গায়। এখানে পতন হবে কোথায়? গতকালকে আমি ছবি এটা গেছিলাম এই দিকে। তাহলে এটা সব জায়গায় কি একই দিক বা একই মান? আমি যদি এখানে থাকি, এখানে গ্র্যাভিটেশনাল ফিল্ডের স্ট্রেংথ কম, সেটা ছোট হবে, তাই না? যত ভেতরের দিকে আসবে সেটা তত বড় হবে, আর উপরের দিকে যত ছোট। তার মানে কি, এই যে ফ্রেম যেটা আমি ব্যবহার করব জাই, এটা নিজস্ব কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে গিয়ে জাই, আর আমি এখানে একটা ইউনিভার্সাল কোঅর্ডিনেট ইউজ করবো, সেটা এক্স। তাহলে এই যে জাই যেটা ব্যবহার করব, এই ফ্রেমটা, জাই ইজ এ ফাংশন অফ এক্স, ইয়েস অর নো? Yes, sir. All right, if that is the case, then obviously I will now write d square xi in terms of arbitrary coordinate x, d tau square equal to 0. এখন আমি এটা জাস্ট সিম্পলি স্টুপিড ডিফারেন্সিয়েশন করতে যাব। তাহলে ডিফারেন্সিয়েশন করতে এখানে কবার ডিফারেন্সিয়েট করতে হচ্ছে? দুবার। তো তাহলে আমি যেটা করব যে xi is a function of x coordinate system, x হচ্ছে আরবিট্রারি কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এই ইকুয়েশনটাকে আমাকে আরবিট্রারি কোঅর্ডিনেট সিস্টেম কেমন দেখাবে? তাহলে আমি দুই সাইডে টাউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। তাহলে চেইন রুল আমাকে কি বলে? আমি xi কে প্রথমে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। x এর কয়টা কম্পোনেন্ট? আরবিট্রারি 0 1 2 3, চারটা। তাহলে এটাকে b দিয়ে লিখলাম, আর তারপর এটাকে b দিয়ে bxb কে টাউ এর সাপেক্ষে। এখানে সামেশন ওভার বি আছে, কারণ x1 x2 x3 x0। সামেশন কনভেনশন কি বলে? আমি বি দুবার এসছে, অতএব আমি এটা লিখবো না। তো এটাকে জাস্ট আমি কম্প্যাক্টলি এইভাবে লিখবো, জাস্ট দিস। এটা ক্লিয়ার কিনা? আমি এই মাঝখানে সামেশনটা উঠিয়ে দিলাম, রিমুভ দ্য সামেশন। এটা একটা ট্রান্সফরমেশন রুল। কারণ কি করলাম, আমি টাউ এর সাপেক্ষে এক কোঅর্ডিনেটের ডেরিভেটিভকে আমি এক্স এর
ডেরিভেটিভকে আরেক কোঅর্ডিনেট মানে এক কোঅর্ডিনেট থেকে আরেক কোঅর্ডিনেটে যাওয়ার যে ট্রান্সফরমেশন রুল, এটার মাঝখানে এটা এরকম একটা ম্যাট্রিক্স লাগবে। সেই ম্যাট্রিক্স কেন? কারণ এখানে দুইটা ভ্যারিয়েবল, এ ভ্যারিয়েবল না মানে দুটা ইন্ডেক্স এ আর বি, সেটা একটা ম্যাট্রিক্স। সিমেট্রিক কিন্তু না, আমি কোনো সিমেট্রিক টিমেট্রিক কিছু বলি নাই। বা এটাকে আমি কম্প্যাক্টলি আই ক্যান রাইট এম, এইটাকেই জাস্ট শর্ট হ্যান্ডে, এটা না লিখলেও চলবে, হ্যাঁ, নট নিডেড, কিন্তু উপরের লাইনটা আমার লাগবে। জি আমরা স্যার। কি ঠিক আছি? জি স্যার। অলরাইট, ঠিক আছে, তাহলে আমি মুভ করি, কারণ এটা কিন্তু আমার সেকেন্ড ডেরিভেটিভ লাগছে, ফার্স্ট ডেরিভেটিভ না, শুধু সেকেন্ড ডেরিভেটিভ লাগবে। তার মানে আমি কি করব, এটাকে আবার ডেরিভেটিভ নেব। সো লেট মি ডু দ্যাট। তাহলে ডি টাউ ডি জাই এ ডি টাউ, এটা তো আমি অলরেডি জানি। তাহলে এখানে কি লিখবো, ডেল্টা জাই ডেল্টা এক্স বি ডি এক্স বি ডি টাউ। তাহলে আমি এখানে চেইন রুল অ্যাপ্লাই করি, মানে ইউভি, চেইন রুল না, ইউভি বা লাইবনিটজ, অ্যাকচুয়ালি নাম হচ্ছে লাইবনিটজ। তো লাইবনিটজে কি হবে, এটা আমার ঠিক এক্স্যাক্টলি আগের নিয়ম। আমি এখানে ডিটা আমি ভেঙে করি, মাঝখানে স্টেপটা জাম্প করবো, জাম্প করতে গেলে আপনাদের সমস্যা হতে পারে। So I will do this. ঠিক আছে, যোগ ক্লিয়ার কিনা জানি, দেখতে চেহারার দিকে তাকাবেন না, চেহারার দিকে তাকাবেন না, দেখবেন হাতের জায়গায় হাত আছে কিনা, হাতের ভিতর কি রং করা আছে, বেগুনি না হলুদ, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে বক্সটা দেখেন যে বাইরের আবরণটা ঠিক আছে কিনা। তাহলে লেফট হ্যান্ড সাইড একদম প্রথম স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ অফ জাই, সেটাকে আমি ফার্স্ট ডেরিভেটিভ অফ অ্যানাদার ফার্স্ট ডেরিভেটিভ লিখলাম। ফার্স্ট ডেরিভেটিভটাকে আমি আগের পাতায় যে ইকুয়েশনটা লিখেছিলাম, এই যে টিক মার্ক দেওয়া যার পাশে, এটাই আমি বসালাম ফার্স্ট ডেরিভেটিভের জন্য। ঠিক আছে, প্লিজ পে অ্যাটেনশন। সো আই গেট দিস, অলরাইট। তারপর আমি কি করলাম, ইউভি অ্যাপ্লাই করেছি, লাইবনিটজ রুল। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ অফ দিস ইজ দিস ওয়ান, তাহলে এটা ভি রইল, আর এখানে হচ্ছে এটা ইউ, ভি এর ডেরিভেটিভ। জি স্যার। কারেক্ট, পুরোটার মান হচ্ছে 0। তাহলে আমি এখন আবার সেই পুরনো রুল ব্যবহার করি। এইটা একটা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাউ। একটু আগে কি করেছি, আমি টাউ এর সাপেক্ষে ডেরিভেটিভ নিলে সেটাকে আমি এইভাবে লিখেছি। সো আই উইল অ্যাপ্লাই দিস রুল अगेन। তাহলে এটা অ্যাপ্লাই করলে কি করব, আমি এইটাকে আবার ডেরিভেটিভ নিব। এখানে অলরেডি বি সামড ওভার, তাহলে আবার সেই বি নিতে পারবো না, কারণ বি একটা ফিক্সড। আমি যখন এটাকে চিন্তা করবো, আমি এটাকে তারের মতো চিন্তা করবো, এই তারের মাথার সাথে এই তারের মাথা বাধা আছে। সো ইফ ইট ইজ বাউন্ড, আমি ওটাকে নিয়ে টানার হাঁচা কিছু করতে পারবো না, ওটা কান টানলে মাথা চলে আসবে। সো আমাকে যখন ডেরিভেটিভ নিতে হবে, আই হ্যাভ টু চুজ অ্যানাদার ইন্ডেক্স। সো আমি এটা সি ইউজ করলাম। আপনারা অনেকে মিউ নিউ দেখতে অভ্যস্ত, ফরচুনেটলি বা আনফরচুনেটলি, এই যে বললাম আমার প্রথম ফর্মালি টিচার ছিলেন এই জেনারেল রিলেটিভিটি হচ্ছে এলিস। সো এলিস হচ্ছে কি এই পেনরোজ, হকিং এদের নোটেশন ব্যবহার করে। এনাদের বই দেখলে দেখবেন যে এখানে মিউ নিউ এরা ব্যবহার করেন না, সবসময় এবিসিডি ব্যবহার করেছে। আমি এবিসিডি লিখতেও স্বাচ্ছন্দ্য বোধ করি। তাহলে আমি এটাকে আবার ডেরিভেটিভ নেব, যাকে ডেরিভেটিভ নিচ্ছিলাম টি এর সাপেক্ষে না নিয়ে সেটা আমি এক্স এর সাপেক্ষে নিচ্ছি। আবার আমি এক্সি যেহেতু ডেরিভেটিভ নিয়েছি, সেটাকে আবার টাউ এর সাপেক্ষে ডেরিভেটিভ নেব। দিস ইজ ইকুয়াল টু দিস, আর এটা রয়ে গেল ডিএক্স বি
d tau plus dxi a dxb। আমি জানি আপনাদের এটা দেখে এখনই কিছু সব জলবৎ তরলং হবে না। আপনাদেরকে যেটা করতে হবে এই লেকচার নোটটা পরে গিয়ে বা লেকচারটা গিয়ে দেখে আবার মানে গোড়া থেকে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কারো যদি এখানে মানে এই যে আপনাদের গ্রুপের ভিতরে কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে মেইল করবেন। আমার ইমেল অ্যাড্রেস ভেরি সিম্পল, arshad.momen@gmail.com। কিন্তু প্লিজ সাবজেক্টে লিখতে হবে, আমি কিন্তু সব মেইল খুলেও দেখি না। সাবজেক্ট NUGR লেকচার, এইটা সাবজেক্টে দেবেন, তাহলে আই উইল পে অ্যাটেনশন। নাহলে আদারওয়াইজ হাবি জাবি শয়ে শয়ে মেইল আসে এবং আই জাস্ট সিম্পলি ডিলিট দেম। আপনাদের মনে আছে কিনা যে আমি যখন ম্যানিফোল্ডের কথা বলছিলাম, কারণ ম্যানিফোল্ডের একটা জিনিস ছিল কি, এটা জিগস পাজলের মতো। জিগস পাজল যখন লাগাতে হয় তাহলে আপনাকে ডান দিকের জিনিস আর বাঁ দিকের জিনিস কিভাবে একদিক থেকে আরেক দিকে যেতে হয়, ওই যে জায়গাটায় জয়েনিং হবে সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে। সো দেয়ারফর আমার জয়েনিংটা হচ্ছে কিভাবে, জাই আর এক্স এর ভেতরে। আমি এক্স থেকে জাইতে যেতে পারবো ছোট একটা জায়গার ভিতর, ও জাই থেকে এক্স এ যেতে পারবো। সো দেয়ারফর আমার এখানে একটা অ্যাসাম্পশন আছে, সেই অ্যাসাম্পশনটা কি, ডিজাই ডিএক্সবি, যেটাকে আমি ম্যাট্রিক্স MAB বলেছি, দিস ম্যাট্রিক্স মাস্ট বি ইনভার্টিবল। সেটা কখন হবে, যখন এটা ডিটারমিনেন্ট 0 হবে না। আপনারা জানেন কোন একটা ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স যদি ইনভার্টিবল হতে হয় তাহলে তার কি রিকোয়ারমেন্ট, দ্যাট থিং নিডস টু বি নন জিরো ডিটারমিনেন্ট। আমি একটু আমার মাইক্রোফোন থেকে দূরে বসেছি, সেই জন্য মাইক্রোফোনের ভলিউমটা বাড়ালাম। অলরাইট, এনি কোয়েশ্চেন দ্যাট ইজ পেন্ডিং? তাহলে এটা একটা ম্যাট্রিক্স, আর এখানে হচ্ছে সেই ম্যাট্রিক্সের ডেরিভেটিভ। নোটিস, তাহলে আমি এটাকে আবার এই এম এর টার্মে লিখি, তাহলে দিস উইল বিকাম ক্লিয়ার। আমি ব্যাক অ্যান্ড ফোর্থ একই নোটেশন দুইবার, একবার সামনে একবার বাইরে, মানে সামনে পেছনে ব্যবহার করব। এটা একটা কারণ আছে, কারণ এখানে একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা খুব খেয়াল করতে হয়। এখন যদি আমি শুধুমাত্র এইরকম এত ইন্ডেক্স দিয়ে লিখি, কার ডেরিভেটিভ স্ট্রাকচারটা আপনি বুঝতে পারবেন না। তো যেটা আমি বরাবরই বলি, ইউ শুড অলওয়েজ লুক এট দ্য বিগার পিকচার। যেমন ধরেন আপনার কি এই পিকাসোর একটা খুব ফেমাস পেইন্টিং আছে, এটার নাম হচ্ছে গুয়ের্নিকা। হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট দিস? Yes, sir. Yes, sir. হ্যাঁ, Good. গুয়ের্নিকা যদি বুঝতে হয়, এটা বিশাল এক ক্যানভাস। আপনি খুব কাছে গিয়ে যদি ছোট্ট একটা পিচ্চি জায়গা দেখেন, কিচ্ছু বুঝবেন না। এটা বুঝতে গেলে এটা আপনাকে পেছাতে হবে, দেন ইউ স্টপ সিইং দ্য মাইনিউট থিংস বাট রাদার সি দ্য বিগ পিকচার। ফিজিক্সের ইকুয়েশনও ঠিক এক্স্যাক্টলি গুয়ের্নিকার পিকচারের মতো, বিশাল সাইজ। কিন্তু এটা যদি বুঝতে হয় তাহলে আপনি প্রত্যেকটা খুঁটিনাটি ছোট ছোট টার্ম যদি দেখতে যান, খবর আছে, ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড এ থিং। You have to step back and look at it from a bigger perspective. তো সেই জন্য আমি বারবার নোটেশনকে চাপিয়ে জুতার বাক্সের মতো, যখন জুতার বাক্স আমরা স্ট্যাক করে রাখি তখন বক্সে রাখলে সুবিধা হয় যে আমি জানি এর ভিতরে এইটা আছে। এখন যদি সবগুলো আলাদা আলাদা করে একসাথে বক্স থেকে বের করে ঢুকিয়ে রাখি তাহলে কিন্তু হজবরল অবস্থা হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? সো আমি এই ইকুয়েশনটা কি এম এর টার্মে আমি পরের পেজে লিখছি। সো লেট আস নাও সি। আপনারা কি এই লাস্ট লাইন যেটা এখানে লিখে রেখেছি, এটা কি লিখে নিয়েছেন আপনাদের খাতায়? এই যে শেষ লাইনটা, এইটা। জি স্যার, লিখেছি। ওকে, তাহলে আমি এম এর টার্মে এটা লিখবো। সো লেট মি নাও গো ব্যাক। সেকেন্ড টার্মটা এইটা আমি আগে লিখি, তাহলে ইট উইল বিকাম ক্লিয়ার। তাহলে MAB d² XB d tau square,
এটা কি? দিস ইজ দ্য অ্যাক্সেলারেশন মেজার্ড বাই আরবিট্রারি অবজারভার। কারণ যাই কি, যাই একটা স্পেশাল কোঅর্ডিনেট সিস্টেম। কোন কোঅর্ডিনেট সিস্টেম? যে কোঅর্ডিনেট ফ্রিলি ফলিং, যে কোঅর্ডিনেটে গ্র্যাভিটেশনাল ফিল্ড নাই। এটা হচ্ছে ওই যে লাইট রে যেটা স্ট্রেট লাইনে যায় সেইখানে। এখন আমি দেখতে যাচ্ছি এটা অন্য একটা কোঅর্ডিনেট সিস্টেমে কেমন দেখাচ্ছে। তাহলে এখানে যে জিনিসটা আসবে, ইউ মাইট হ্যাভ নোটিসড, এখানে ডিএক্স এ একটা, দাঁড়ান আমি ঠিক করে নেই, ডিএক্স বি ডি টাউ, ডিএক্স সি ডি টাউ, ইয়েস, এই যে ডিএক্স বি ডি টাউ আর ডিএক্স সি ডি টাউ। তাহলে সি এটার সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে এখানে আসছে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু সি অফ এম এ বি। সরি, আমি একটা নোটেশন, আমাদের এখানে আমরা যারা এই ফিল্ডে রিসার্চ করি তাদের জন্য সহজ, কিন্তু আপনাদের জন্য সহজ হবে না। আমি এটাকে ভেঙেই লিখি। ঠিক আছে, ইকুয়াল টু 0। মিলিয়ে দেখেন এটা ঠিক লিখেছি কিনা। এখানে প্রিয়াম্বল দিয়ে দেই, ইউজিং এম one rewrites এই যে কি সমস্যা, আমি এগুলো কাজের দিনের বেলা করতে চাই না। এক সেকেন্ড, হ্যাঁ, আমি একটু ফোন অফিসে করতে হবে। এক্স এর ডেরিভেটিভটাকে আমি একটা ভেক্টর হিসেবে চিন্তা করবো। এক্স এর যতগুলো ডেরিভেটিভ আছে, আর সাপেক্ষে নিচ্ছি টাউ এর সাপেক্ষে। সো যতই আমি ভেক্টরের ডেরিভেটিভ নিই উইথ রেসপেক্ট টু স্কেলার, এটা একটা ভেক্টরই থাকবে। তাহলে এম হচ্ছে একটা ম্যাট্রিক্স, কাজ করতে হচ্ছে এই ভেক্টরের উপর। এখানেও ঠিক একই, ডেরিভেটিভ অফ এ ম্যাট্রিক্স হুইচ ইজ অ্যাক্টিং অন এ বাঞ্চ অফ ভেক্টরস। তাহলে এখান থেকে আমি ইমিডিয়েটলি এম কে যেহেতু ইনভার্স লেখা যায়, আই ক্যান নাও রাইট লাইক দিস। আচ্ছা, আমি এখানে বি দিয়ে দেব না, এখানে একটা আরেকটা এলিমেন্ট ইউজ করি। এটা আমি মাঝখানে একটা স্টেপ আমি এড়িয়ে গেলাম, সেটা তাহলে লেট মি গিভ এ বি সি ডি দেই। সো এম ইনভার্স এখানে আসবে হচ্ছে, আচ্ছা না, আমার স্টেপটা না, আমি একবারে লিখতে পারতাম, কিন্তু আমি সেটা লিখতে চাচ্ছি না। লিখতে গিয়ে আমি গন্ডগোল করবো। আমি তাহলে এই দুই সাইড দিয়ে এম ইনভার্স ডি এ দিয়ে মাল্টিপ্লাই করলাম। এম এ বি ডি স্কোয়ার এক্স বি ডি টাউ স্কোয়ার। এখানেও আমি এম ইনভার্স, যেহেতু এটা এক্সিস্ট করে, ডি এ আমি জাম্প না করি সেটাই বরং ভালো, নাহলে আপনাদের জন্য সমস্যা হবে। আমি একবার উত্তরটা লিখতে পারতাম, কিন্তু এটা ক্লিয়ার যে আমি পুরোটাকে এম ইনভার্স, ইন্ডেক্স উপরে ডি, নিচের ইন্ডেক্স এ, এটা দিয়ে পুরোটাকে গুণ করলাম। তাহলে এইটাকে, এটা সমান সমান কি? এটা সমান সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স, কারণ এখানে এম ইনভার্স এ কন্ট্রাক্টেড। তাহলে আমি এটা কন্ট্রাক্ট করলে এটা এম ইনভার্স এম এর ম্যাট্রিক্স এলিমেন্ট হবে গিয়ে ডিবি, which is equal to আইডেন্টিটির জন্য হবে গিয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটা হবে ডি বি, ক্রনিকের ডেল্টা। I hope you know this. এটা কি আপনাদের 4th ইয়ারের কোর্স না 5th ইয়ারের কোর্স? 4th year, sir. সো এই ক্রনিকের ডেল্টা, আই হোপ ইউ রিমেম্বার, যে এটা যখন ডি আর বি সমান ভ্যালু হবে তখন এটার ভ্যালু 1, আর ভিন্ন ভিন্ন হলে 0। তার মানে কি, আমি যখন ক্রনিকের ডেল্টা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, এই বি এর জায়গায় যখন বি এর মান এই
ডি এর সমান হবে তখনই শুধুমাত্র 1 দিয়ে গুণ হবে, বাকি সব শূন্য। তার মানে এই সামেশনের ভেতর একটা মাত্র টার্ম থাকবে। So this whole thing will now become d square x d d tau square, যেটা আমি একটু আগে লিখেছিলাম আবার মুছে ফেলেছি, প্লাস তাহলে এখানে I have a matrix m inverse d dxc, আমি ম্যাট্রিক্স গুণের নিয়ম হিসেবেই করছি, এখানে a আছে এখানে a আছে, আমি তাহলে এটাকে এইভাবে লিখি, এবং তাহলে এখানে ফ্রি ইন্ডেক্স থাকবে হচ্ছে ডি উপরে, আর এ এ সামড হয়ে এখানে নিচে থাকবে হচ্ছে শুধু বি। এখানে ম্যাট্রিক্স সামেশন আমি ব্যবহার করেছি, ঠিক আছে। তাহলে বাকি রইল হচ্ছে dxb dc dxc d tau equal to 0। এটাকে এখন আমি যদি if I write it down using এই আমার আগের m এর সংজ্ঞা ব্যবহার করলে, যে m এর ভিতরে আসে হচ্ছে xi with respect to x, তাহলে যেহেতু ইনভার্স এটা উল্টে যাবে, অর্থাৎ x যাবে উপরে xi আসবে নিচে। সো আমি এটাকে এই পুরো জিনিসটাকে let me write it as c, আচ্ছা c লিখবো না, c অলরেডি ইন্ডেক্স আছে, তাহলে আমি এটাকে লিখি let's say q c b d, এটা। তাহলে এটা কি হবে, এটা হবে গিয়ে m ইনভার্স d a d dx c, আমি ভেঙে লিখছি m of a b। সো m এর ভেতরে আমি যদি বসাই যাই তাহলে এটা আসবে m ইনভার্স, যেহেতু xi এর সাপেক্ষে উপরে যাবে হচ্ছে dx d, সরি b না d, মোছা দিয়ে এটা আমার একটু চোখে অল্প অল্প ছানি করা শুরু করেছে, এই জন্য আমি দেখতে একটু সমস্যা হয়, এই জন্য আগে চোখে একটা অপারেশন করিয়েছি, কিন্তু তাদের করবো এটা লাভ হয়নি। ডি xi, m এর ইন্ডেক্স কি ছিল a, তাহলে এটা হবে a, তারপর আমি এখানে ডেরিভেটিভ নিব উইথ রেসপেক্ট টু x, তাহলে এটা হবে d স্কয়ার xi a ডেল্টা x c ডেল্টা x b। এই যে m a b এর জন্য এই xi এর একটা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x b, আবার এখানে dxc ডেরিভেটিভ আছে, পার্শিয়াল ডেরিভেটিভ কমিউট, সেজন্য আবার সেকেন্ড ডেরিভেটিভ আসলো xi এর উইথ রেসপেক্ট টু xc, আর m ইনভার্স এর জন্য এটা। তাহলে পুরো জিনিসটাই এটা এখানে বসবে, এটা আসলে অ্যাকচুয়ালি এটা এই জায়গাটা। তাহলে ইকুয়েশনটা লুকস ওয়ে মোর কমপ্লিকেটেড। সেখানে শুধুমাত্র যে ডেরিভেটিভ উইথ অ্যাক্সেলারেশন যেটা থাকবে ফ্রি পার্টিকেলকে, যেটা অরিজিনালি ফ্রি দেখছিলাম, সেটা ফ্রি না, সেটা গ্র্যাভিটেশনাল ফিল্ডে যদি মুভ করে, এইটা হবে তার ইকুয়েশন। কিভাবে বের করলাম, আমি গ্র্যাভিটেশনের সাথে একসাথে পড়ছি, দেখলে আমি ওটার অ্যাক্সেলারেশন নাই। এখন যদি অন্য আরেকটা ফ্রেমে যাই তাহলে ওটা আমার অ্যাক্সেলারেটেড ফ্রেম থাকবে, এবং সেই অ্যাক্সেলারেশনটা সবার জন্য একই রকম, তখন আমি সেটা বলবো এটা যেহেতু সবার জন্য একই রকম, ইট মাস্ট বি কজ বাই গ্র্যাভিটেশন। আই হোপ ইউ রিমেম্বার, গ্যালিলিও আমাদের শিখিয়ে গেছে গ্র্যাভিটেশনাল ফিল্ডে সব একসাথে একই রকম ভাবে পড়ে। সো এই ইকুয়েশনটা এক্স্যাক্টলি একই রকম। সো এইটাকে আমি গ্র্যাভিটেশনাল ফোর্স হিসাবে আইডেন্টিফাই করব, টু বি দিস হোল থিং, পুরোটা টু বি আইডেন্টিফাইড with gravitational force। কিন্তু 4 ডিমেনশনে, ফর এক্সাম্পল রিমেম্বার, আমরা যখন সবকিছু 3D তে চিন্তা করতে অভ্যস্ত, সো 3D থেকে আমাকে 4D তে আসতে হচ্ছে, এটা সব হচ্ছে সব ইকুয়েশন 4D এর মধ্যে লেখা, a b c d সবগুলো হচ্ছে 0 1 2 3, 0 মানে হচ্ছে টাইম, 1 2 3 হচ্ছে স্পেস। আচ্ছা, এটা লেখা তো মনে কেটে যাচ্ছে আমি যা দেখছি, না? এটা আর উপরে যায় না, নিচেও যায় না, এটা ফুল। ওকে, লেখা সবগুলো দেখা যাচ্ছে? ওকে, এখানে একটা ছোট্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, এটা আমি খেয়াল করে দেখেন। তাহলে এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, আর বাকিটা যদি ফোর্স হয়ে থাকে, এই ফোর্স ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি টাইমস ভেলোসিটি, তার মানে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি স্কোয়ার্ড।
এই ইকুয়েশন আমাকে কি বলে আইনস্টাইনের থিওরিতে, যে ফোর্সটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্কোয়ার্ড। This is very much different than electromagnetism. ইলেকট্রোম্যাগনেটিজম যদি আমি করতে যাই, তাহলে ইলেকট্রোম্যাগনেটিজমের ক্ষেত্রে যে ফোর্সটা আসে ইট ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি। খুব একটা কঠিন না, আমি এটা বুঝাই দেই, তাহলে দিস উইল বিকাম আই থিঙ্ক ক্লিয়ার, যে ইলেকট্রিক্যাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্স ইন রিলেটিভিস্টিক পিকচার হাউ দে ডিফার। সো লেট মি মুভ অন, আমি একটু অন্যগুলোর নাম্বারিং গুলো করে ফেলি। তাহলে এটা ছিল A2, A3, A4, A5, A6। আমি কিন্তু ঘড়ির দিকে তাকাচ্ছি না, আপনারা যদি বলেন যে এখন থামেন আমি আই উইল স্টপ। A6 and now is A7. সো কারো যদি মানে কোন একটা পার্টিকুলার স্লাইডে ফেরত যেতে বলেন, তাহলে আমাকে নাম্বারটা বলবেন, আই উইল গো ব্যাক। আমি যেটা সাজেস্ট করবো যে এখন কোনো কোয়েশ্চেন থেকে থাকে কোনো জায়গায়, পাশে আপনার খাতার ভিতর লিখে রাখবেন এই জায়গায় প্রশ্ন রয়েছে এত নম্বর স্লাইডে, আমাকে রেফার করলে আই উইল গো ব্যাক টু দিস। দিস ইজ ওয়াই আই গিভ দিস ট্যাব অন থিংস। অলরাইট, ইলেকট্রোম্যাগনেটিজমের ক্ষেত্রে আই হোপ ইউ রিমেম্বার F ইকুয়াল টু ma, এটা তো আমরা জানি, কিন্তু এটা কি লরেন্স সাহেব আমাদের শিখিয়েছেন, এটা হচ্ছে E টাইমস বা Q টাইমস চার্জ দিয়ে লিখি ইলেকট্রিক্যাল ফিল্ড প্লাস V ক্রস B। এটা কি ফোর্স? লরেন্স ফোর্স ইকুয়েশন। সো acceleration minus Q by M times E plus V cross B equal to 0. এটা আমরা we can write using electromagnetic field strength F mu nu। আচ্ছা mu nu আবার লিখছি, আমার mu nu লেখার অভ্যাসটা জিআর এর ক্ষেত্রে আমি করি F A B U B। এটাকে আমি কম্প্যাক্টলি এভাবে লিখতে পারি d স্কোয়ার x b d tau স্কোয়ার, যেখানে UB হচ্ছে গিয়ে 4 ভেলোসিটি। I am sure you have not understood everything, so আমি সেক্ষেত্রে একটু পিছাই। ওকে, I hope you remember যে tau স্কোয়ার হচ্ছে গিয়ে t স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। 3 ডিমেনশনে যদি হয় তাহলে x ভেক্টরের 3টা কম্পোনেন্ট থাকবে স্পেস ভেক্টর। খুব ছোট্ট করে যদি আমি এটাকে লিখি ছোট্ট একটা ফ্রেমে, তাহলে ইনফিনিটেসিমাল ফার্স্ট অর্ডার ভ্যারিয়েশনের ইকুয়েশন হবে এটা। একই জিনিস, জাস্ট দুইটা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স খুব ছোট্ট যদি হয়ে থাকে, তাহলে সেটা টাইম ডিফারেন্স হবে d tau dt, আর স্পেস ডিফারেন্স হবে dx। তো তাহলে আমি সেই ক্ষেত্রে এটার অ্যানালগ ফর ইনফিনিটেসিমাল কেসে আমি এইভাবে লিখব। এটাকে আমরা we can also write using a matrix eta AB dxa dxb। আমি এখানে একটা ঝামেলা হয়, আমি আগে বলে রাখি, যদি xa ইউজ করি তার মানে এখানে x0 which is time and position vector হচ্ছে 3 ডিমেনশনে এইভাবে লিখব। আর যদি শুধু আমি এই ভেক্টরটা লিখতে চাই, তাহলে আমি 1 ডিমেনশন হলে কিছু লিখব না, আর 2 ডিমেনশন হলে সরি হায়ার ডিমেনশন হলে আমি ভেক্টর এক্স লিখব। এই হচ্ছে নোটেশন আই উইল ফলো, বা এটা স্ট্যান্ডার্ড নোটেশন ইন দ্য লিটারেচার। এখানে যেটা সমস্যা হয়েছে, আমাদের যেগুলো বই আপনাদের পড়াতে দেয় এগুলো 60s এর দিকে বেশিরভাগই লেখা, বা 60s থেকে অনুবাদ করে সেটাকে তিতাস ভার্সন তৈরি করে হাতে ধরিয়ে দেওয়া হয়। তো যার ফলাফলে যেটা মডার্ন বই, যেগুলো নতুন বই বেরিয়েছে, তার নোটেশনের সাথে এটা একদমই কোনো খাপ খায় না।
সো আপনাদের অবস্থা আছে খুব খারাপ। আপনাদের বলতে বোঝাচ্ছি আমি বাংলাদেশের আমাদের ছাত্রছাত্রীদের না শেখে মডার্ন নোটেশন আর শেখে পুরনো ভুলভাল জিনিসপত্র। আমার এটা সবচেয়ে এটাই খারাপ লাগে যে আপনি এটা আগের দিনও বোধহয় বলেছিলাম, না এটা এখানে বলিনি, আমি বলেছিলাম এটা হচ্ছে কি ওই বোসের জন্মদিনের যে প্রোগ্রামটা ঢাকা ইউনিভার্সিটি করেছিল যে আমাদের এখানে আইফোন 14 যেদিন বেরোয় তার 7 দিন পরই আইফোন ঢাকা শহরে পাওয়া যায়, মানে এভরিবডি অ্যাডপ্টস দিস টেকনোলজি। কিন্তু নলেজ যখন যেটা একটা নতুন কিছু আসে সেটা আমাদের এখানে আসতে 10 বছর 20 বছর 30 বছর লেগে যায়। দরকার যেটা বেশি আমার নিজের ডেভেলপমেন্টের জন্য সেটার দিকে নজর কম, আর যেটা না হলে আইফোন 14 ব্যবহার না করলে কিচ্ছু আসে যায় না। আইফোন 10-এরও যে পারফরমেন্স আমাদের জন্য যেটুকু দরকার আইফোন 14-তেও। সো কনজিউমারিজম এই জিনিসটা যেটা আছে এটা আমাদের খুব অতিরিক্ত বেশি। এনিওয়ে, সো ইটা এবি হচ্ছে সেই ম্যাট্রিক্স যেটা আমি জি দিয়ে আগে লিখেছিলাম কার্ভডের ক্ষেত্রে। ফ্ল্যাটের কেস হচ্ছে 1 -1 -1 -1 বাকি সব -1 কেন? কারণ এই যে x1 x2 x3 সামনে সবগুলোর সামনে মাইনাস আছে, এবং এটা যেহেতু ডট প্রোডাক্ট x1 স্কোয়ার x2 স্কোয়ার, অফ ডায়াগোনাল কোনো টার্ম নাই। সো ডায়াগোনাল বরাবর একটা প্লাস বাকি তিনটা মাইনাস। অনেকে উল্টো নোটেশনটাও ব্যবহার করে, এখানে মাইনাস লিখে এখানে প্লাস লিখে কিন্তু ডিটাও স্কোয়ারের সামনে একটা এক্সট্রা মাইনাস বসায়, মানে অতিরিক্ত ঝামেলা। ফিজিক্সে আমরা সাধারণত পার্টিকেল ফিজিক্সে আমরা মোস্টলি মাইনাস কনভেনশন যেটা আমি এখানে লিখেছি সেটাই ব্যবহার করি। I will stick to this. এখন আমি যদি ভেলোসিটি বের করতে চাই তাহলে এখান থেকে ইমিডিয়েটলি যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমি ডি টাউ স্কোয়ার দিয়ে দুই দিকে ভাগ করি, তাহলে 1 would be equal to eta ab dxa d tau dxb d tau। নিচে যদি দেখি এটা ডি টাউ স্কোয়ার, ওইদিকেও ডি টাউ স্কোয়ার ছিল সেটা নিচে চলে আসছে, এটার ভ্যালু 1। সো দেয়ারফর আমি এখান থেকে লিখতে পারি ইটা এ বি ইউ এ এই সংজ্ঞাটা ব্যবহার করলে ইউ বি ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে ডট প্রোডাক্ট, তার মানে ইউ এর সাথে ইউ এর ডট প্রোডাক্ট যদি আমি ভেলোসিটির সাথে ভেলোসিটি ডট প্রোডাক্ট নেই, এটা লাইক এ ইউনিট ভেক্টর। কিন্তু ইউনিট ভেক্টরের লেংথটা আমরা মেজার করবো 4 ডিমেনশনে ইউজিং দিস মেট্রিক। মেট্রিক কিছুই নাই, মেট্রিকের আরো ভালগার আরো সহজবোধ্য ডেফিনিশন হচ্ছে এটা একটা ডট প্রোডাক্ট দেয়, যেভাবে ডট প্রোডাক্টটা আমরা বের করব। পোলার কোঅর্ডিনেটে যখন ডট প্রোডাক্ট করতে যাই তখন সবগুলো কিন্তু 1 হয় না, প্রথম এলিমেন্টটা হয় 1, পরেরটা হচ্ছে r স্কোয়ার। সেটা তো দেখতেই পাচ্ছেন, ডিস্টেন্স স্কোয়ার্ড ইন পোলার কোঅর্ডিনেটস হচ্ছে dr স্কোয়ার প্লাস r স্কোয়ার d থিটা স্কোয়ার। এই r স্কোয়ারটা থাকার পেছনে কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি যে যদি দুটা অ্যাঙ্গেল নেই আমি খুব কাছাকাছি শর্ট অ্যাঙ্গেল d থিটা, দুটার মাঝখানে ডিস্টেন্স যত দূরে যায় তত সেটা বাড়তে থাকে, তাই না? সো দিস ডিস্টেন্স ইজ প্রপোর্শনাল টু, এই ডিস্টেন্স ইজ প্রপোর্শনাল টু দিস r। এটাই এই সামনে r স্কোয়ার, এটা কনস্ট্যান্ট না। কিন্তু আমি যখন এই যে আমার এই স্লাইডের ভেতরে এই যে পিছনে যে স্কোয়ার গুলো দেখা যাচ্ছে না, হালকা হালকা স্কোয়ার, হালকা একটু প্যারালাল রে যেটা আছে এগুলো তো জিওডেসিক। সেই জিওডেসিকের মাঝখানে যে ডিসপ্লেসমেন্ট সেটা যেদিকে আমি যাই না কেন, যেহেতু প্যারালাল রে কার্টেসিয়ান প্যারালাল রে এই দুটোর মাঝখানে ডিফারেন্স সব জায়গায় কনস্ট্যান্ট। এইটার কারণ হচ্ছে এই মেট্রিক এই কোঅর্ডিনেট সিস্টেমে এখানে হচ্ছে ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার, সামনে কত আছে 1 1 সব জায়গায় এক, রাইট? অলরাইট, এখন যে জিনিসটা আমি করতে চাচ্ছিলাম আমরা এটার দিকে তাকাই। সরি, অ্যাক্সেলারেশন বের করতে গেলে আমি কি করব? অ্যাক্সেলারেশন বের করতে গেলে এটাকে আবার আমি টাউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, কারণ ইউ কি? ইউ হচ্ছে ভেলোসিটি। তাহলে আমি যদি বের করতে চাই হোয়াট ইজ অ্যাক্সেলারেশন, আমরা ইউ কে আবার টাউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই তো? সো আই উইল গেট ইটা এবি কিন্তু কনস্ট্যান্ট, তাহলে আমি যদি এটা ডিফারেন্সিয়েট করি I will find eta ab d square, sorry d square na, dua d tau ub plus eta ab the constant or derivative বাদ, so এখানে বাকিতে থাকবে হচ্ছে ua dub
equal to 0. Eta AB একটা invertible matrix, so আমি এটা বাদ দিতে পারি. So therefore I will immediately get from here তাহলে এই ম্যাট্রিক্সটা এটা একটা ম্যাট্রিক্স আকারে আমি চিন্তা করতে পারি. Let's think of this matrix with W. WAB is equal to minus of WBA. কেন WBA? ইউটাকে যদি আমি সামনে রাখি, ডেরিভেটিভ অফ ইউ কে সামনে রাখি আর ইউবি কে পেছনে রাখি, তাহলে এটাকে আমি লিখতে পারি মাইনাস DUB d tau UA, so which is equal to this. তার মানে কি এই অবজেক্টটা, এই ম্যাট্রিক্সটা অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স. Keep this in mind. যে আমি এই স্ট্রাকচার যেটা তৈরি করলাম, that involves the derivative of u, হ্যাঁ, contracted with, not a contraction, with another u, এই দুটার যে প্রোডাক্টটা যেটা ম্যাট্রিক্স আকারে লিখে, এই ম্যাট্রিক্সটা হবে হচ্ছে গিয়ে অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স. সো এখন ধরা যাক আমি এই পিকচারটা মাথায় রেখে লেট মি ট্রাই টু রাইট. আমি ধরা যাক আমি ইলেকট্রোম্যাগনেটিজম সম্বন্ধে কিচ্ছু জানি না, ঠিক আছে? আই হোপ ইউ রিমেম্বার যে ইলেকট্রোম্যাগনেটিজমে আমরা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডকে কিভাবে লিখি. ইলেকট্রিক ফিল্ডকে লিখি মাইনাস গ্রেডিয়েন্ট অফ স্কেলার ফিল্ড ফাই, যেটা স্কেলার পোটেনশিয়াল, প্লাস dA dt টাইম ডেরিভেটিভ অফ A, আর এখানে B হচ্ছে গিয়ে কার্ল অফ A. E এর কয়টা কম্পোনেন্ট? E এর কম্পোনেন্ট 3টা, B এর কম্পোনেন্ট কয়টা? 3টা. সো টোটাল আমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের E আর B এর টোটাল কম্পোনেন্টের সংখ্যা কয়টা? There are 6. অতএব আমি যদি এটা মানে এটা আই এম গেটিং অ্যাহেড অফ মাইসেলফ, আমি একটা 4x4 ম্যাট্রিক্স নেই, তাহলে সেটাকে সবসময় আমরা একটা সিমেট্রিক প্লাস আর একটা অ্যান্টিসিমেট্রিক পার্টে ভাগ করতে পারি. এটা ভেরি ইজি. ওয়েল, লেট মি রিমাইন্ড ইউ. যদি আমি যে কোনো একটা ম্যাট্রিক্স নেই, সেই ম্যাট্রিক্সকে একটা নাম দেই জি, তাহলে জি কে আমি সবসময় জি প্লাস জি ট্রান্সপোজ প্লাস 1/2 জি মাইনাস জি ট্রান্সপোজ, এই দুটো পার্টে আমি ভাগ করতে পারি. ইউ ক্যান চেক, আমি ব্র্যাকেট গুলো তুলে দিলে হাফ জি যোগ হয়ে জি, আবার জি ট্রান্সপোজ উইথ এ প্লাস সাইন আর জি ট্রান্সপোজ উইথ এ মাইনাস সাইন কাটাকাটি করে জি ট্রান্সপোজ করে হাফেজ হয়ে গেল. তাহলে এটা আমি সবসময় লিখতে পারি, তাই না? এটা কি জি কিন্তু আরবিট্রারি ম্যাট্রিক্স, তাহলে 4 ডিমেনশনে এটা 4x4, এটা কতগুলো কম্পোনেন্ট থাকবে? এটা থাকবে 16টা কম্পোনেন্ট. ইয়েস, একটু এক সেকেন্ড, আমি একজনকে একটু ওষুধ আনতে পাঠিয়েছিলাম, একটু এক সেকেন্ড. সিমেট্রিকে থাকবে হচ্ছে 6টা. এটা বোঝাটা খুব সহজ. আমি যদি 4x4 ম্যাট্রিক্স লিখি, সিমেট্রিক যদি হয় সেটা ডায়াগোনাল বরাবর নন জিরো এলিমেন্ট থাকবে, কারণ আমি যখন সিমেট ট্রান্সপোজ করি কি হয়, এটা ডায়াগোনাল বরাবর উপরের গুলো আর নিচের গুলো এক জায়গায় অন্যটা. যদি সিমেট্রিক হয়ে থাকে এইখানে যে কয়টা থাকবে আর নিচে যা থাকবে এটা হুবহু একই. ডায়াগোনাল বরাবর কয়টা থাকবে? এখানে যদি আমি লিখি, এখানে হচ্ছে 4টা, তারপরে থাকবে 3টা, তারপরে 2টা, তারপরে 1টা. ডায়াগোনাল বরাবর 4টা, তারপরে নেক্সট যেটা আছে সেখানে 3টা, পরে 2টো, পরে 1টা. তার টোটাল এখানে কয়টা থাকলো? 4 3 2 1, টোটাল 10. That's exactly what I have.
অ্যান্টিসিমেট্রিক যখন হয়ে থাকবে উপরেরটা যা আছে নিচেরটা এক্স্যাক্টলি একই হবে উইথ এ মাইনাস সাইন, আর ডায়াগোনাল বরাবর হবে 0। তাহলে বাকি থাকে কয়টা? এখানে 4 বরাবর 0, এখানে বাকি আছে কটা? 6টা। সো দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট উই হ্যাভ। তো তাহলে এখান থেকে আমি ইমিডিয়েটলি যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা আপনার সিলেবাসের ভেতরেই আছে, কিন্তু জিআর পড়ানো আমার মেইন টার্গেট ছিল, আমি ইলেকট্রোম্যাগনেটিজমের দিকে যেতে যাচ্ছিলাম না, কিন্তু এটা দরকার। সো আমি যেটুকু করা যায় এই অল্প সময়ের ভেতর সেটা চেষ্টা করছি। আমরা শুরু করেছি কটায়? 9:30, তাই না? তাহলে আমরা অলরেডি, no, I'm not running overtime. Am I running overtime? No. আমার 1 ঘন্টা 20 মিনিটের মতো প্রায় হয়ে এসছে, তাই তো? সো তাহলে আমি অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স হলো 6টা হয়। সো দিস টেলস ইউ E প্লাস B, এই কম্বিনেশনটা যোগ করা না কিন্তু, মানে এই কম্বিনেশনটা, দে আর ডিফারেন্ট অবজেক্টস, এটা মাস্ট বি ডিসক্রাইব বাই an antisymmetric matrix, কারণ এখানে 6টা কম্পোনেন্ট আছে। এবং আপনি এখানে দেখতে পারেন এই যে কার্ল যেটা আছে, কার্ল কিন্তু একটা ম্যাট্রিক্স আকারে রাখলে এটা কিন্তু অ্যান্টিসিমেট্রিক হবে, কারণ ক্রস প্রোডাক্ট থাকার কারণে। এবং এখান থেকে এই দুটাকে আমি কম্বাইন করে, এই পুরোটাকে কম্বাইন করে আই ক্যান রাইট ইট এজ এ অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স which is where এটার কম্পোনেন্ট গুলো হবে ফি আর ভেক্টর কে, এই কম্প্যাক্টলি লেখা যায়। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ম্যাট্রিক্স যদি আমি ব্যবহার করি, তাহলে আমাদের যে এই লরেন্স ফোর্স ইকুয়েশন সেটাকে খুব কম্প্যাক্টলি, খুব সুন্দর করে লেখা যায়। সেটা হচ্ছে DUA d tau, এটা হচ্ছে নাথিং বাট অ্যাক্সেলারেশন, কারণ ইউ হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি টাউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমি কি পাবো? আমি পাবো অ্যাক্সেলারেশন would be equal to minus q by m f a b u b। আচ্ছা, এটা এখানে আমি ম্যাট্রিক্সটা একটু, এখানে ইন্ডেক্সটা মিলানোর জন্য এটাকে আমি উপরে লিখবো। where FAB is equal to minus f of BA। উত্তর মানে এটা ফার্স্ট ইন্ডেক্স, এটা সেকেন্ড ইন্ডেক্স, এখন আমি এখানে উল্টিয়ে লিখছি, এটা ফার্স্ট ইন্ডেক্স, এটা সেকেন্ড ইন্ডেক্স। সেটা লাইক অ্যান অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স। অনেক সময় এই ইন্ডেক্সটাকে নিচে নামিয়ে দেওয়া যায় বাই ইউজিং দিস ইটা। সো পাঁচ লাইন হচ্ছে FAB is equal to minus FBA. It's antisymmetric. So 6টা। এখন এটা কেন অ্যান্টিসিমেট্রিক লাগবে, দ্যাট ইউ ক্যান সি। এটা ওই আগে যে একটু আগে যে জিনিসটা বলেছিলাম সেটা এখানেও দেখতে পারেন, যে আমি এখানে একটা যদি ইউ এর সাথে ইউ এর যদি কন্ট্রাক্ট করি, এর সাথে নিজের ডট প্রোডাক্ট নেই, তাহলে এখানে একটা ইউ এ দিয়ে গুণ করতে হবে। ইউ এ দিয়ে গুণ করলে এখানে একই এ আর বি দুইবার সাম হচ্ছে, আর এটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিকের সাথে সিমেট্রিক গুণ করে ট্রেস নিলে সেটা ভ্যালু সবসময় 0। সো ইউ ইমিডিয়েটলি গেট ব্যাক, ওই যে আমি একটু আগে প্রথম যে জিনিসটা করেছিলাম, কোথায়, এই যে এখানে যে করছিলাম, যে ডেরিভেটিভ অফ ইউ এ, এখানে যদি আমি ডেরিভেটিভ নেই, এটা ভ্যালুটা 0 দেয়। দিস এক্স্যাক্টলি ইজ ম্যাচিং উইথ দিস আইডিয়া। এটা অ্যান্টিসিমেট্রিক এবং সরি এইখানেই সবকিছু, হ্যাঁ, এই অ্যান্টিসিমেট্রিক এবং এটার ওই ইকুয়েশন। সো আমি কিন্তু জাস্ট বাই ডিমান্ডিং ইউ being the four velocity যার norm বা যার dot product with itself is equal to 1, I can derive the equations of electromagnetism very compactly. All you need is 4 dimensions and U is covariantly constant. That's it. Covariant জিনিসটাকে আমি এখনো বলি নাই, আমরা দেখি শেষ ক্লাসে আমরা কতটুকু জায়গা এন্টার করতে পারি। আচ্ছা, এটা এই ওয়েটিং রুমটা কি জন্য, আমি এটা কিন্তু খুব ভালো জানি না।
Monira Zahan, Leon entered the waiting room. View, admit. Okay, anyway, I don't care who it is. So just let her in. All right. So তার মানে হচ্ছে I can derive electromagnetism simply by derive বললে একটু বেশি হয়ে যায়, যে তার ইলেকট্রোম্যাগনেটিজমের জন্য একটা পার্টিকুলার যে মোশন কি রকম হবে সেটা জাস্ট বাই কোভ্যারিয়েন্স আই ক্যান ডিসকভার। ঠিক একইভাবে আমরা গ্র্যাভিটেশনের ক্ষেত্রে এটা কিন্তু ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, এটা আমরা করছি ফর গ্র্যাভিটেশন, পার্টিকেল মুভিং ইন গ্র্যাভিটেশনাল ফিল্ড। আর এটা ছিল যেটা এতক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করছি সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভেতর পার্টিকেল কি করে মুভ করবে, দুই টাইপের জিনিস। কিন্তু এখানে ইউনিভার্সালিটি নাই, কারণ ওখানে ওই যে কিউ বাই এম কিন্তু এক এক পার্টিকুলার জন্য এক এক রকম। গ্র্যাভিটেশন কিন্তু এরকম কোনো কিছু না, সে যেই আসুক না কেন সবার জন্য একই নিয়ম। আলটিমেট গ্র্যাভিটেশন হচ্ছে আলটিমেট ডেমোক্রেসি, ঠিক আছে? এখানে কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে জামাত, এগুলো কোনো ফ্যাক্টর নাই, সবার জন্য একই। আমার মনে হয় গ্র্যাভিটেশনকে অ্যাকচুয়ালি হাইকোর্টে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত। অলরাইট, আমার মনে হয় আমরা এখন একটু থামি এবং আমরা লেটস মিট আফটার 20 মিনিটস। তাহলে আমরা 11:15 তাহলে আমরা মিট করি, ঠিক আছে? আমি এখান থেকে আবার পিক আপ করে নেব, কারণ আমার দুটো জিনিস করতে হবে। আমি নাইভলি আমি যে থিওরিটা লিখছি এই থিওরিটা আদৌ নিউটনের থিওরির সাথে আদৌ মিল খায় কিনা সে আমাকে চেক করতে হবে, কেপলারের সূত্রের সাথে মিল খায় কিনা এটা চেক করতে হবে। নতুন থিওরি দিলেই তো আর হলো না, আগডুম বাগডুম কিছু বললেই তো আর হলো না, সেটাকে আমার রিয়ালিটির সাথে ম্যাচ করতে হবে। সো দিস ইজ হোয়াট উই উইল ডু ইন দ্য নেক্সট হাফ অফ দ্য লেকচার্স, ঠিক আছে?